আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বোটানি দ্বিতীয় লেকচার, গাইডলাইন সেশনের দ্বিতীয় লেকচার। তো ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করছি খনিজ লবণ পরিশোষণ, প্রশোধন, এই দুইটা টপিক নিয়ে। আজকে আলোচনার বিষয় হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এবং শ্বসন বা রেসপিরেশন। তো এই দুইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে, এবং এখান থেকে প্রায় প্রতি বছরই মেডিকেল অ্যাডমিশনে কোশ্চেন এসে থাকে। তো আমাদের এই টপিক দুইটা একটু ভালো মতো বুঝতে হবে। তো আমরা বইয়ের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা বইটা কিভাবে পড়বো। আমাদের গাইডলাইন ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে বইয়ের রিডিংটা আমরা আসলে কিভাবে দিব, কিভাবে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করব, কিভাবে আমরা পরবর্তীতে কনসেপ্ট ক্লিয়ার করার পর কিভাবে আমরা বেশি দিন বা দীর্ঘদিন ধরে জিনিসটা মনে রাখবো, এবং এরপর পরীক্ষায় কিভাবে আমরা এগুলো অ্যান্সার করব। তো সেই ক্ষেত্রে আমি প্রথমতই বলে আসছি যে আমাদের ফার্স্টে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট জিনিসটা কি ছিল, যে আমাদের প্রবলেম ফাইন্ড আউট করা দরকার, রাইট? তো প্রবলেম ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হবে পড়ালেখার? প্রবলেম ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ হবে যে আমরা যে জিনিসগুলো পারি সেইটা থেকে যে জিনিসটা পারি না সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে বা আলাদা করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের চিন্তা করতে হবে যে আহ, সালোকসংশ্লেষণ কাকে বলে, সালোকসংশ্লেষণের অঙ্গাণু কি, নিজেকে নিজে কোশ্চেন করতে হবে। কোশ্চেন করার পর যদি উত্তর পাই, তার মানে তো আমি সেটা পারি। আর যদি কোশ্চেন করার পর উত্তর না পাই, তার মানে সেখানে আমার ঘাটতি আছে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, এট ফার্স্ট তোমরা হয়তো বা কোনো একটা কোশ্চেন ব্যাংক বা কোনো একটা প্র্যাকটিস বুক থেকেও আসতে পারো, যদি তোমার এই চ্যাপ্টারটা আগে পড়া হয়ে থাকে, বই সহই, বইয়ের টপিকটা। কিন্তু যদি তুমি কখনোই এইটা বইয়ে না পড়ে থাকো, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ, দেখা যায় এইচএসসিতে শুধু গাইড দাগানো অবস্থায় পড়ছো বা গাইডটা পড়ে গেছো শুধুমাত্র সিকিউ এর অ্যান্সার করার জন্য, তাহলে অবশ্যই অ্যাট ফার্স্ট তোমাকে এটা বইটা আগে পড়তে হবে ভালো মতো। আর যদি বই ভালো মতো প্রথমবার পড়া থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি আগে একটু প্র্যাকটিস করে আসতে পারো, যে না আমার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে, কিন্তু পুরোপুরি না। তাহলে তখন তুমি বুঝতে পারবা যে তাহলে তোমার কোন জায়গায় গ্যাপটা আছে। আচ্ছা, তাহলে এইটাই ছিল আমাদের প্রবলেম ফাইন্ড আউট করা। তো প্রবলেম ফাইন্ড আউট তুমি করলা, এরপর আমরা তাহলে শুরু করলাম আমাদের কনসেপ্ট বিল্ডিং এর যে প্রসেসটা। তা আমার কাজ হচ্ছে মূলত তোমাদেরকে আসলে কনসেপ্টটা বিল্ড করে দেওয়া, যে কিভাবে পড়বা অ্যান্ড এইখানে আসলে কি আলোচনা হয়েছে ইত্যাদি বিষয়। আর এরপর বাকি কাজ তোমার, তুমি কিভাবে এটার পরবর্তীতে চর্চা করবা এবং প্র্যাকটিস, কোন কোশ্চেন ব্যাংকে প্র্যাকটিস করবা বা কোন গাইডে প্র্যাকটিস করবা, এগুলো তোমার দায়িত্ব। আচ্ছা, তাহলে ফটোসিনথেসিস, এক্ষেত্রে প্রথমত আমাদের জানতে হবে যে ফটোসিনথেসিস সর্বপ্রথম, ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে। তো এখানে একটা নাম বলা আছে, চার্লস বার্নেস। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আসলে ফটোসিনথেসিসে হয়টা কি আসলে। ফটোসিনথেসিসে মূলত যেটা হয়, এখানে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তো এইটা অনেক সময় অপশনে থাকে যে নিচের কোনটি ফটোসিনথেসিসের অন্তর্ভুক্ত নয়। তো তখন অপশনে অনেক সময় এইভাবে দেওয়া থাকতে পারে, যেটা কি রাসায়নিক শক্তিকে আলোক শক্তিতে পরিণত করে, অথবা আর একটা অপশন এইভাবে দেওয়া থাকবে যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। তো অনেক সময় পরীক্ষার মধ্যে নার্ভাসনেসের কারণে অনেকে এটা ভুল করে ফেলে, ভুল দাগায় ফেলে আর কি। তাহলে ফটোসিনথেসিস কি হচ্ছে, সূর্যালোকের সহায়তায় খাদ্য তৈরির প্রক্রিয়া, তাই তো? তো এখানে সংজ্ঞার মধ্যে মূল ডিটেলসটা দেওয়া আছে, এবং এইখানে এই সংজ্ঞাটা যদি আমরা মোটামুটি বুঝি, তাহলে আমাদের সালোক সংশ্লেষণের অলমোস্ট 50% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। মোটামুটি ফুল কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা শুধু একটু বিস্তারিত দেখব পরবর্তী পৃষ্ঠাগুলোতে যে কি আলোচনা হয়েছে। আচ্ছা, তাহলে এইখানে সংজ্ঞা আসলে মূলত বলছে কি, সংজ্ঞার জিনিসটাই আমি একটু তোমাদেরকে একটা ডায়াগ্রাম আকারে দেখানোর চেষ্টা করি। তো সংজ্ঞাটা যদি তোমাদের একটু ক্লিয়ার হয়ে যায় সালোক সংশ্লেষণে, দেখবে এইখানেই মোটামুটি সবকিছু চলে আসছে। তো এর আগে তোমাদের মূলত জানা দরকার যেটা ক্লোরোপ্লাস্ট, কারণ সালোক সংশ্লেষণ মূলত হয় কোথায়? উদ্ভিদের হয়। এবং তাহলে তোমাদের প্রথমত জানবা যে সালোক সংশ্লেষণ কাদের কাদের ক্ষেত্রে হয়, কাদের কাদের ক্ষেত্রে হয় না। এই জিনিসটা তোমরা ফার্স্টে জানলা। এরপর দ্বিতীয়ত জানতে হবে যে উদ্ভিদের বা অন্যান্য যারা আছে যেসব ইসে হয়, তাদের আবার কোথায় হয়, কোন অঙ্গাণুতে হয়। মূলত কোথায় হয়? পাতায় হয়, এছাড়াও সবুজ কাণ্ডে হইতে পারে। তো এরপর ধরা যাক পাতাই হচ্ছে মূলত সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ, যেরকম প্রচ্ছেদনও হতো। প্রচ্ছেদনের ক্ষেত্রে প্রধান অঙ্গ কে ছিল? পাতা। সালোক সংশ্লেষণের প্রধান অঙ্গ হচ্ছে পাতা। তো পাতাই যেহেতু মূল অঙ্গ, তো পাতার এইখানে কোথায় হচ্ছে, পাতার আবার এখানে কোন অঙ্গাণুর মধ্যে হচ্ছে? তো সেই ক্ষেত্রে আমরা তখন হচ্ছে আস্তে আস্তে সেলুলার লেভেলে চলে যাব। সেলুলার লেভেলে গেলে তখন আমরা আসবো যে এটা ক্লোরোপ্লাস্টে হচ্ছে। তাহলে আমরা এই যে ক্লোরোপ্লাস্ট থাকলাম, এবং ক্লোরোপ্লাস্টের গঠনের মধ্যে আমরা তখন আস্তে আস্তে প্রবেশ করব যে এখানে থাইলাকয়েড থাকে, এবং আশেপাশে গ্রানাম থাকে।
থাইলাকয়েড থাকে, এই থাইলাকয়েডগুলো মিলে গ্রানাম গঠিত এবং আশেপাশে হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স থাকে। তো এই দুইটা জায়গায় দুইটা কাজ হয় সালোক সংশ্লেষণে। তো এই থাইলাকয়েডগুলোর মধ্যে আসলে কি হয়, এইখান থেকে আমরা ফার্স্টে শুরু করি। তো থাইলাকয়েডগুলোতে মূলত যে জিনিসটা থাকে সেগুলো হচ্ছে ফটোপিগমেন্টস। তো এখন এইখানে একটু পরেই আমরা দেখবো যে বইয়ে ফটোপিগমেন্টস নিয়ে আলাদা কিছু আলোচনা আছে, ফটোপিগমেন্টস কারা, এদের এক্সাম্পলগুলো আছে। তো মূলত দুই ধরনের ফটোপিগমেন্টস পাওয়া যায়। একটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল আবার দুই ধরনের আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি। ক্লোরোফিল এ এর কালার একরকম এবং ক্লোরোফিল বি এর কালার আর এক রকম। তো একটা নীলাভ সবুজ, একটা হলুদ হলুদ সবুজ। তো নীলাভ কোনটা সবুজ, সেটা হচ্ছে যেহেতু ক্লোরোফিল বি, বি এর সাথে নীলাভের ভটা একটু মিলে, তো আমি মনে রাখতাম এইভাবে যে ক্লোরোফিল বিটা হচ্ছে নীলাভ সবুজ, ক্লোরোফিল এটা হচ্ছে হলুদ সবুজ, এইভাবে আমরা মনে রাখতাম। আচ্ছা, তো ক্লোরোফিল থাকে ফটোপিগমেন্টস হিসেবে। আর একটা যেটা থাকে ফাইকোবিলিন্স। তো ফাইকোবিলিন্স বলে, তো ফাইকোবিলিন্সটা এটাকে আসলে অন্য কি বলা যায়, ক্যারোটিনার্স বলে, ক্যারোটিনার্স। তো ক্যারোটিনার্স এর মধ্যে সাধারণত কি থাকতে পারে, যে ক্যারোটিন এন্ড জ্যান্থোফিল, এটা থাকতে পারে। ক্যারোটিন হচ্ছে আবার কমলা কালার এবং জ্যান্থোফিল হচ্ছে হলুদ কালার। তো এই জিনিসগুলো তোমরা দেখবা পরবর্তী পেজগুলোতে রিডিং করলে পেয়ে যাবে। আচ্ছা, তো এই গেল থাইলাকয়েডের মধ্যে ফটোপিগমেন্টস। এখন কথা হচ্ছে ফটোপিগমেন্টস এর কাজ কি। এই ফটোপিগমেন্টস থাকার কারণে কিন্তু এরা সূর্যের আলো শোষণ করতে পারে। তাছাড়া এই ফটোপিগমেন্টস যদি না থাকতো তাহলে কিন্তু সূর্যের আলো শোষণ করতে পারতো না। এই জন্য অনেকে আছে যাদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু শুধুমাত্র এই যে ফটোপিগমেন্টস যেমন ক্রোমাটোফোর থাকার কারণে, যেমন নীলাভ সবুজ শৈবাল, এরা এরা হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, কারণ এদের শুধুমাত্র ফটোপিগমেন্টস আছে, ক্রোমাটোফোরটা আছে। তো কিন্তু এদের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টটা ওইভাবে সুগঠিত না। আচ্ছা, তো এইটাই খুব ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে আমাদের মূলত সূচনাটা হয় সালোক সংশ্লেষণে, সূর্যের আলো শোষণ করার মধ্যে দিয়ে। কেন সূচনাটা হয়, কারণ হচ্ছে সূর্যের আলোটা যখন শোষণ হয়, এই ক্লোরোফিল এ, বি এবং ক্যারোটিনার যারা আছে, যেগুলো হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট হিসেবে কাজ করে, মানে সহায়ক হিসেবে কাজ করে, মূল সূর্যের আলোটা আসলে ক্লোরোফিল এই শোষণ করে থাকে। তো এটা যখন শোষিত হয় তখন এইখানে মূলত একটা বিক্রিয়া হয়। তো বিক্রিয়া হওয়ার কারণে যেটা হয়, এই বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন বের হয়ে যায়, ইলেকট্রন বের হয়ে যায়। এবং ইলেকট্রন বের হওয়ার পর এখানে মূলত একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যারা ইলেকট্রনটাকে ক্যারি করে। এই ক্যারি করে এই এক ফটো সিস্টেম থেকে আর এক ফটো সিস্টেমে নিয়ে যায়। এখন কথা হচ্ছে ফটো সিস্টেম আবার কি জিনিস, তো আমরা এটা একটু পরে আলোচনা করবো, ফটো সিস্টেম আসলে কি কি জিনিস নিয়ে আসলে গঠিত হয়। তো আমরা একটু বোঝার সাথে আমরা একটু সহজ করি, যে সূর্যের আলো শোষণ করলো, বিক্রিয়া হলো। আমরা জানি তাপ দিলে কি হয়, ইলেকট্রন উৎক্ষিপ্ত হয় বা ইলেকট্রন ছুটাছুটি করে। তাহলে এখানে এরকম হয়েছে, তাপ পাওয়ার কারণে ইলেকট্রন উৎক্ষিপ্ত হয়েছে বা ছুটাছুটি হয়েছে, ইলেকট্রন বের হয়েছে এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আরেকটা অন্য এক জায়গায় গেছে, সেটা ফটো সিস্টেম হোক বা যাই হোক। আচ্ছা, এই যে গেল ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, এইখানে কিছু জিনিস তৈরি হয়। তো এই জিনিস দুইটার নাম আমাদের লাগবে। এই একটা জিনিস হচ্ছে এই ধাপে এটিপি তৈরি হয়, আর একটা জিনিস হচ্ছে এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়। তো এটিপি তৈরি হয় এবং এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়ন তৈরি হয়। এইখানে আর একটা জিনিসও সাথে ঘটে। তো এখানে আমরা টোটাল তাহলে কয়টা জিনিস পাচ্ছি, এটা আমাদের খেয়াল করতে হবে, নোটিস করতে হবে। একদিকে হচ্ছে সূর্যের আলো শোষণ হলো, আলো শোষণ করে ইলেকট্রন বিক্ষিপ্ত হলো, ইলেকট্রন নিক্ষিপ্ত হলো। আর সেকেন্ডলি যেটা ঘটতেছে, এইখানে সূর্যের আলোতে পানিরও ভাঙন হয়। এখন দেখো পানি ভাঙলে আবার কি পাওয়া যায়, তো মূলত এখানে দুইটা মোল পানি ভাঙতে হয়। তো 2 মোল পানি যদি ভাঙে, সেক্ষেত্রে আমরা 4টা হাইড্রোজেন পাবো, 4টা ইলেকট্রন পাবো এবং একটা অক্সিজেন অণু পাবো। তো এই অক্সিজেন অণুটা কোথায় যাবে, পরিবেশে চলে যাবে, যেটা আমরা প্রশ্বাসের মাধ্যমে নিব। আর এই যে 4টা হাইড্রোজেন বা ইলেকট্রন যেগুলো আছে, এরাও এইখানে অংশগ্রহণ করবে। তো মূলত এই যে ইলেকট্রনটা যেটা আছে, ইলেকট্রনটা দিয়ে এই যে যেখান থেকে ইলেকট্রনটা উৎক্ষিপ্ত হয়েছিল তার মূলত ঘাটতিটা পূরণ করা হয়। আর এই যে হাইড্রোজেন যেটা আছে, সেই হাইড্রোজেনটা এই এনএডিপি কে বিজারিত করে, ফলে এনএডিপিএস প্লাস এস প্লাস ওয়ান তৈরি হয়। তাহলে বোঝা গেল এখানে কি কি জিনিস ঘটলো। আচ্ছা, তাহলে পুরো জিনিসটাকে আমি আবার সামারাইজ করি। অর্থাৎ সালোক সংশ্লেষণটাকে তোমরা অনেকেই অনেক ভয় পাও, সালোক সংশ্লেষণ এবং শ্বসনকে। বাট এইটুকু একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় না কোনো ভয় আর থাকবে। এবং বেসিক কনসেপ্টটা যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখবা এমসিকিউ অর্থাৎ অপশনগুলো দেখাতে খুবই সহজ হবে। তখন অত মুখস্থ করতে হবে না, টেকনিক্যালি অনেক কিছু তোমরা অ্যান্সার করতে পারবা। তো এই জন্য একটু মনোযোগ সহকারে পুরো জিনিসটা আবার আমি আহ, দেখাচ্ছি, এটা একটু আবার বোঝার চেষ্টা করবে তোমরা সবাই। তো সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ আসলে মূল লক্ষ্যটা আমাদের আসলে কি, যে সূর্যের আলোক শক্তিকে কাজে লাগাতে হবে
এবং এই আলোক শক্তিকে কাজে লাগিয়ে আমাদের শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে হবে, অর্থাৎ যেটা কি এক ধরনের রাসায়নিক শক্তি। তো এখন এখানে মূলত কি কি জিনিস লাগতেছে, অর্থাৎ এখানে লাগতেছে হচ্ছে প্রাণী থেকে বা পরিবেশ থেকে ওরা আছে এই জন্য কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং মাটি থেকে হচ্ছে পানি গ্রহণ করে, এবং পরবর্তীতে ফাইনালি শর্করাজাত খাদ্য তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে। পানিও এক ধরনের উপজাত, এই প্রক্রিয়া উপজাত হিসেবে পানিও নির্গত হয়, বাট মূল উপজাত হচ্ছে অক্সিজেন, এবং মূল উৎপাদ বা যেটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য। তাহলে কি কি লাগতেছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি লাগতেছে, এবং কি কি তৈরি হচ্ছে, মূল উৎপাদক কি এবং উৎপাদ কি। আচ্ছা গেল, এখন এই যে পুরো জিনিসটা ঘটলো, এই জিনিসগুলো কোথায় হচ্ছে, পাতায় হচ্ছে, পাতার কোথায় হচ্ছে, ক্লোরোপ্লাস্টে হচ্ছে। এখন ক্লোরোপ্লাস্টে যে হচ্ছে এই সালোক সংশ্লেষণটা আবার টোটাল দুইটা প্রক্রিয়ায় হয়, দুইটা প্রসেসে হয়। এই একটা প্রসেসের নাম হচ্ছে আলোক নির্ভর পর্যায়, অর্থাৎ যেখানে আলোটা দরকার হয়, অর্থাৎ আলো রিলেটেড ঘটনাগুলা এই আলোক নির্ভর পর্যায়ে ঘটে। আর আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, অর্থাৎ এইখানে আলোর দরকার হয় না। কেন দরকার হয় না আমরা আসতেছি। আলোক নির্ভর পর্যায়ে মূলত যেটা হয়, এখানে সূর্যের যে আলোটা আছে সে আলোটা আসে, আলোটা কোথায় এসে পড়ে, ক্লোরোপ্লাস্টে যে থাইলাকয়েড আছে সেই থাইলাকয়েডে এসে পড়ে, এবং থাইলাকয়েডে মূলত কি থাকবে, ফটোপিগমেন্টস থাকবে। এই ফটোপিগমেন্টস গুলা একটু আগে আমি ব্যাখ্যা করে বলেছি ফটোপিগমেন্টস কি কি, ক্লোরোফিল, তারপর ক্যারোটিন, জ্যান্থোফিল এটসেট্রা। তো এই ফটোপিগমেন্টস গুলা বা ক্লোরোফিল গুলা এরা কি করে, সূর্য আলো শোষণ করে, ইলেকট্রন নিক্ষিপ্ত করে, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে, এই যে একটু আগে দেখালাম যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ইলেকট্রনটাকে ক্যারি করে আরেক জায়গায় পাঠায় দেয়। কোথায় পাঠায় আমরা পরে দেখবো, সমস্যা নাই, ধরি এক জায়গায় পাঠায় দেয়। তো এই যে প্রসেস, এবং এখানে আরো যে জিনিসগুলো ঘটে, ইলেকট্রন নিক্ষিপ্ত হওয়া, আমি পুরো প্রসেসগুলো আবার বলি, ইলেকট্রন নিক্ষিপ্ত হওয়া, তারপর আর কি ঘটলো, পানি ভাঙে আবার, অর্থাৎ এটাকে বলা হয় কি পানির সালোক বিভাজন বা পানির অটোলাইসিস বা ফটোলাইসিস। তাহলে পানির ভাঙন, তারপর আচ্ছা পানির ভাঙনের ফলে কি পাচ্ছি আমরা, হাইড্রোজেন পাচ্ছি, ইলেকট্রন পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি। এই পানির ভাঙনের ফলে যে ইলেকট্রন তৈরি হয়, যেটা দিয়ে কি হলো, ইলেকট্রন যে নিক্ষিপ্ত হলো যেখান থেকে, বিক্রিয়া কেন্দ্র থেকে, ওই ঘাটতিটা পূরণ করছে। আর হাইড্রোজেন দিয়ে আমরা কি পেলাম, হাইড্রোজেন থেকে আমরা হচ্ছে এনএডিপি কে বিচারিত করি, ফলে আমরা এনএডিপিএইচ প্লাস এইচ প্লাস আয়নটা পাই। আচ্ছা, আর অক্সিজেন তো হচ্ছে বাতাসে চলে যায়, এয়ারে চলে যায়, যেটা আমরা পরবর্তীতে গ্রহণ করি। এখানে আর একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে এডিপি এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়, ফলে এটিপি তৈরি হয়, যেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে টোটাল এই আলোক নির্ভর পর্যায়ে এই জিনিসগুলো ঘটতেছে, কোথায় ঘটতেছে, থাইলাকয়েডে, এবং এই জিনিসগুলো ঘটতেছে। তাহলে এই পুরা ফুল বেসিক কনসেপ্ট যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমার মনে হয় না কোনো এমসিকিউতে যতই পেঁচাক না কেন কোনোভাবে আমাদের কনফিউজ করা সম্ভব। আচ্ছা, এবার সে আলোক নিরপেক্ষ পর্যায়ে। আলোক নিরপেক্ষ পর্যায়টা দেখাই, এই যে এনএডিপিএইচ প্লাস এস প্লাস আয়ন বা এনএডিপিএইচ 2 এবং এটিপি যে তৈরি হলো আলোক নির্ভর পর্যায়ে, অর্থাৎ থাইলাকয়েডের মধ্যে, পরবর্তী সেটা কি করে, এই থাইলাকয়েড থেকে পরে এরা স্ট্রোমা বা ম্যাট্রিক্সে চলে আসে। এই স্ট্রোমা বা ম্যাট্রিক্সে আসার পর যেটা হয়, এখানে আমাদের মূলত কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ হয়, এবং এই বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে একটা পর্যায়ে প্রায় 9-10টা ধাপের বিক্রিয়াটা হয়, এবং এরপর এই শর্করাজাত খাদ্যটা তৈরি হয়, তাই তো। এবং এই ধাপের ক্ষেত্রেই আসলে মূলত আমাদের এনএডিপিএস প্লাস এস প্লাস এবং এটিপিটা লাগে, এই শক্তিটা আসলে লাগে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের ওভারঅল প্রসেস। এই প্রসেসটা আমাদের কোথায় ঘটেছে, স্ট্রোমাতে ঘটতেছে। আচ্ছা, তো এই যে প্রসেসটা হয়, কার্বন ডাইঅক্সাইডের এই যে বিজারণটা হয়, এটা আবার দুইভাবে হইতে পারে, দুইটা চক্র হইতে পারে এখানে। একটা চক্র বলে C3 চক্র, অর্থাৎ কেলভিন চক্র, আর একটা বলে C4 চক্র। তো এদের আবার অপর নাম আছে, যেমন C4 এর অপর নাম হচ্ছে হ্যাসো স্ল্যাক চক্র। আবার C3 ক্ষেত্রে আবার অপর নাম হচ্ছে, যেমন কি বলা হয়, C3 ক্ষেত্রে ক্যালভিন চক্র বলা হয় আর কি, আরো আদার্স নাম থাকতে পারে, তো আমরা একটু পর বইতেই দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো এই C3 C4 এর আবার পার্থক্য লাগে, চার্টটা আমাদের পড়তে হবে। C3 C4 উদ্ভিদ কারা, তো C3-তে কি হয়, C4-এ কি হয়, কেন এই দুইটা চক্র আলাদা হলো, অর্থাৎ C3 দেখা যাচ্ছে কম তাপমাত্রায় হচ্ছে ভালো, C3 হচ্ছে সাধারণত যেসব উদ্ভিদ কম তাপমাত্রা ইউজ টু, তাদের ক্ষেত্রে C3 চক্রের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড বিজারণ প্রসেসটা সম্পন্ন হয়, এবং গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি হয় বা শর্করা তৈরি হয়। C4টা হয় যারা সাধারণত একটু বেশি তাপমাত্রা ইউজ টু বা বেশি তাপমাত্রা বাঁচতে পারে,
ওইসব উদ্ভিদের ক্ষেত্রে C4 চক্রটা দেখা যায়। বা যারা একটু ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল একটা আবহাওয়ার মধ্যে থাকতে পারে, তাদের ক্ষেত্রে দেখা যায় C4টা হয়। কারণ C4 এর মধ্যে আলাদা একটা দুইটা টিস্যু থাকে আর কি, মূলত মেসোভিল টিস্যু থাকে, বান্ডেলসের টিস্যু থাকে। আর C3 ক্ষেত্রে শুধুমাত্র মেসোভিল টিস্যুতেই C3 চক্রটা ঘটে ঘটে থাকে আর কি। যেহেতু আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এইখানে জিনিসটা তো আমরা বুঝলাম যে এইখানে অলরেডি কিন্তু মেডিকেলের পরীক্ষা অলরেডি আসছেও যে সালোক সংশ্লেষণের জন্য কি কি জিনিস লাগে। তো এটা কিন্তু খুবই সহজ একটা জিনিস। এই পুরো বিক্রিয়াটা বা পুরো প্রসেসটা যদি আমাদের মাথায় থাকে একবার, এই জিনিসটা তোমাদের কাজ হচ্ছে এখন তোমরা আরেকজনকে অবশ্যই একবার বুঝাবা, যে একজন ছোট ভাই বা বন্ধুরে ধরে, যে হ্যাঁ এই যে আসো সালোক সংশ্লেষণটা তোমার আমি বুঝাই। আচ্ছা, তো বোঝানোর পর তাহলে তো এই ফুল জিনিসটাই তোমরা ম্যাপিং করে আরেকজনকে বোঝানোর চেষ্টা করবে, তাহলে দেখবে আর কখনোই ভুল হবে না। এবং এখানে কিছু আরো খুঁটিনাটি কিছু কথা আছে, যেমন কয় অণু কার্বন ডাইঅক্সাইড লাগে, কয় অণু পানি লাগে। তো সেটা আসলে ব্যাপার না, সেটা জাস্ট তোমরা কয়েকবার দেখলেই পারবা, বুঝবা এটা আসলে বিক্রিয়ার সমতাকরণ। আর এখানে আরেকটা এমসিকিউ যেটা লাগে সেটা হচ্ছে 50 থেকে 60 কণা, 60টা ফোটন কণা লাগে। যে এই যে আমরা আলোক রশ্মি বললাম না, আলো তো মূলত কি ফোটন, তো কয়টা ফোটন কণা লাগে। আচ্ছা, তো এইটা তোমরা পড়বা। এরপরে যে যেটা আমি বললাম প্রথমত, যে ক্লোরোপ্লাস্ট থাকে কোথায়, কোন কোন জায়গায়, কারা আসলে মূলত এই যে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করতে পারে। এই দেখো সায়ানোব্যাকটেরিয়াতে ক্লোরোপ্লাস্ট নাই, তাও কিন্তু এরা সালোক সংশ্লেষণ করতে পারে, কারণ এদের কি আছে, ক্রোমাটোফোর আছে। তাহলে এই কথাগুলো কিন্তু আমি অলরেডি বলে আসছি। তারপর ক্লোরোপ্লাস্টের অবস্থান, এই জিনিসগুলো তোমরা বলবা, পড়বা। আর এই দেখো এই যে চার্ট আছে, এই চার্টটাও তোমরা পড়ে ফেলবা, অর্থাৎ এগুলো আমি অলরেডি বলে আসছি। এবং এরপর দেখি যে ফটোপিগমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে ক্লোরোফিল সম্পর্কে আলোচনা করা হয়েছে, কোনটা কি রঙের কালার সেটা নিয়ে আমি অলরেডি একবার বলছি। তারপরে দেখো ফটোপিগমেন্টসের মধ্যে মূলত কি আছে, ক্লোরোফিল আর ক্যারোটিনার্স। ক্যারোটিনার্সের মধ্যে কি আছে, ক্যারোটিন আর জ্যান্থোফিল। দেখো ক্যারোটিন কমলা, জ্যান্থোফিল হলো। তাহলে এগুলো সবই কিন্তু অলরেডি বলে আসছে, এই পুরো পেজটাই অলরেডি সামারাইজ হয়ে গেছে। এই দুইটা জিনিসই, এই দুইটা পেজে অলরেডি সামারাইজ হয়ে গেছে। তারপর এখানে যে ফাইকোবিলিন্স যে জিনিসটা আছে, ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এদের কালারটাও পড়বা। সায়ানিনে দেখবা দুইটা ন আছে, এই জন্য আমরা মনে রাখি এই দুইটা ন যেহেতু আছে তাহলে এটা নীল কালার। আর তাহলে ইরিথ্রিনটা হবে তাহলে লাল। যাই হোক, তো ফাইকোসিরিথ্রিন, ফাইকোইরিথ্রিন এটা কিন্তু সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদের জন্য না, এগুলো হচ্ছে মূলত শৈবালদের জন্য। ফাইকো কথাটা মানে হচ্ছে শৈবালদের ক্ষেত্রে আসলে ফাইকো টার্মটা উল্লেখ করা হয়। আচ্ছা, এরপর আসো আমরা এই যে সূর্যের আলো শোষণ করব না, এখন আলোচনা করছে আলো নিয়ে, যে কোন আলোর শোষণ করলে ভালো, কোন আলোটা সালোক সংশ্লেষণের জন্য বেশি ভালো, একক আলো হিসেবে কোনটা ভালো। যেমন একক আলো হিসেবে লাল আলোটা খুব বেশি ভালো, শোষণ করতে পারে ভালো। আবার যদি আমরা দুইটা দুইটা করে ধরি, তাহলে সে নীল লাল, নীল লাল বা কমলা লাল, এরকম। তো এইগুলো আমরা দেখবো এই যে এমসিকিউ এখানে আছে। আমরা একটু আগাই, তাহলে আমরা এখানে পাবো যে বেগুনি নীল, মানে নীল লাল বলতেছি সরি, বেগুনি নীল আর হচ্ছে কমলা লাল, এই আলোগুলো বেশি ব্যবহৃত হয় সালোক সংশ্লেষণের জন্য, খুব বেশি কার্যকরী। আর যদি একক আলো হিসেবে হয় তাহলে সেটা হচ্ছে লাল আলো। আচ্ছা, তাহলে আলোর ব্যাপারটাও তোমরা পড়লা। এবং এখানে কিছু এই যে আলোর শোষণ বর্ণনা সম্পর্কে কিছু তথ্য আছে, এটা জাস্ট এমনি রিডিং পড়বা, নট খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসো এই যে ফটো সিস্টেম কথাটা বললাম। এই যে তুমি তাহলে, আমরা তাহলে কি কি পেলাম দেখো তো। আমরা এই টোটাল পর্যন্ত আমরা থাইলাকয়েডের মধ্যে ফটোপিগমেন্টস নিয়ে আলোচনা করলাম, যেখানে ক্লোরোফিল থাকে, ক্যারোটিনস থাকে, এদের কালার কোনটার কি সেটা আমরা পড়বো। এবার হচ্ছে আলোতে আসছে, সূর্যালোক যেটা আসে 50 থেকে 60টা ফোটন কণা যেটা আসে, এইটা নিয়ে আলোচনা হলো, ভালো কথা। আলোর পর এরপর কোন জিনিসটা আমাদের লাগছিল, সেটা হচ্ছে ফটো সিস্টেমটা। এবং ফটো সিস্টেম আসলে কি নিয়ে গঠিত হয়, এটা আমাদের মূল কোশ্চেন। ফটো সিস্টেম গঠিত হবে, এখানে দেখো এই যে বলা আছে, ফটো সিস্টেমের মধ্যে কি থাকবে, একটা বিক্রিয়া কেন্দ্র থাকবে। আর এই বিক্রিয়া কেন্দ্রের মধ্যেই মূলত হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনাস এগুলো থাকে। ওকে, আচ্ছা। আর বিক্রিয়া কেন্দ্র ছাড়া আর কি কি জিনিস থাকবে, একটা হচ্ছে যে প্রাথমিক ইলেকট্রন, একটা হচ্ছে যে ইলেকট্রন গ্রহীতা থাকবে আর ইলেকট্রন দাতা থাকবে আর কি মূলত। যাই হোক, তো আমাদের এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, তো তোমরা জাস্ট জেনে রাখবা ফটো সিস্টেম দুই ধরনের আছে। তো একটা হচ্ছে অনেক আগে আবিষ্কার হয়েছিল, তো ওই জন্য এটার বলে ফটো সিস্টেম ওয়ান। তো ওয়ানের ক্ষেত্রে মূলত যে ক্লোরোফিল এই অণুটা থাকে, তারা হচ্ছে 700 ন্যানোমিটার আলো শোষণ করে। আর ফটো সিস্টেম দুই, যেটা পরে আবিষ্কার হয়েছে, তার মধ্যে যে ক্লোরোফিল এই অণুটা থাকে, সে হচ্ছে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে। তো আমরা মনে রাখতে পারি যে ফার্স্ট হয়েছে তার নাম্বার বেশি 700, আর যে সেকেন্ড হয়েছে তার নাম্বার কম 680। তো এইভাবে মনে রাখলেই হবে। এখানে জাস্ট এইটুকু পার্ট ইম্পর্টেন্ট। তাছাড়াও দেখো এখানে আরো বেশ কিছু কথা বলা আছে, তো এই কথাগুলা তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, এরপর আমরা একটু আগাই। বিক্রিয়া কেন্দ্র, বিক্রিয়া কেন্দ্র আসলে উম, খুব বেশি একটা আমাদের দরকার নাই এমসিকিউর জন্য। তো আমরা আরেকটু সামনে যে গেলাম, এই যে পানির সালোক বিভাজন বা ফটোলাইসিস, এটাও আমরা পড়ছি। এটা মূলত কোন ফটো সিস্টেমে হয়, ফটো সিস্টেম দুইয়ের ক্ষেত্রে মূলত পানির ভাঙনটা হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে ফটো সিস্টেম দুই আর একের মধ্যে কিছু তোমাদের ঝামেলা লাগতে পারে। ঝামেলাটা কেন লাগতে পারে, মূলত ফটো সিস্টেম আমরা যখন
চক্রীয় আর অচক্রীয়টা পড়বো ফটোফসফোরাইলেশন, তখন আসলে কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার হতো। তারপর আমি বলি মূলত যে জিনিসটা হয়, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। আচ্ছা, ব্ল্যাঙ্ক পেজ তো এখানে পাচ্ছি না, এখানে নিই। তোদের খুব ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। ধরো মূলত যেটা হয়, এখানে ফটো সিস্টেম 2 আছে আর এখানে ফটো সিস্টেম 1 আছে। তো আমরা একটু আগে কি বলছিলাম যে আলোক নির্ভর পর্যায়ে একটা সবার লাস্টের পয়েন্টটা কি ছিল, যে এনএডিপিএস প্লাস এস প্লাস ওয়ান তৈরি হয়, আর একটা জিনিস কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হয়, এটিপি তৈরি হয়, যাকে কি বলছিলাম, ফটোফসফোরাইলেশন, তাই না? তো এই ফটোফসফোরাইলেশনের ক্ষেত্রে আবার দুইটা প্রসেস আছে। আর দুইটা প্রসেস না আসলে, মূলত এই একটা যে একই জিনিস, সেম জিনিসই, কিন্তু কখনো দেখা যায় ফটো সিস্টেম দুইটাই কাজ করে এই ফটোফসফোরাইলেশনের জন্য, কখনো শুধুমাত্র একটা ফটো সিস্টেম কাজ করে। তো যেই ক্ষেত্রে শুধু ফটো সিস্টেম 1 কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রনটা বের হয়ে ঘুরে ঘুরে আবার এই ফটো সিস্টেমে একই চলে আসে। তো যদি ইলেকট্রন বের হয়ে ঘুরে ঘুরে আবার এইখানেই চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে এটা আমরা কি বলতেছি, চক্রীয় ফটোফসফোরাইলেশন। খুবই সিম্পল কনসেপ্ট, কোনো জটিলতা কিছু নাই। আমরা জানি কি, সূর্যের আলো পড়ছে, ভালো কথা, পড়ার পর এখানে বিক্রিয়া হলো, ইলেকট্রন বের হলো, বের হয়ে আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ঘুরে টুরে আবার ওর কাছে চলে আসলো। তাহলে এটা বলে কি চক্রীয়, যেহেতু একটা সাইকেল কমপ্লিট করছে। কিন্তু ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে এটা কি মূলত চক্রীয় ফটোফসফোরাইলেশন বলে। আচ্ছা, এখন এখানে খেয়াল করো তো, যেহেতু এখানে ইলেকট্রনটার ঘাটতি কিন্তু নাই, অর্থাৎ ইলেকট্রন যেটা বের হয়েছিল আবার ঢুকে গেছে, তাহলে এখানে কি পানি লাগবে? পানি লাগবে না। আর পানি যদি এখানে না লাগে বা পানি যদি এখানে না ভাঙন হয়, যেহেতু ইলেকট্রনের ঘাটতি হয় নাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফটোসিস্টেম 1 থেকে অক্সিজেনও পাবো না। ভালো কথা, অক্সিজেনও পাইলাম না। আবার পানি আমার কি দিত, হাইড্রোজেন আয়ন দিত। এটার কাজ কি ছিল, এনএডিবি কে বিজারিত করতো। তাহলে কি এখন এনএডিবি বিজারিত হবে? এনএডিবি বিজারিত হবে না। তাহলে আমরা পরবর্তীতে এনার্জিও পাবো কম, শুধু এখানে তৈরি হবে কি, শুধুমাত্র এটিপি। তাহলে বোঝা যাচ্ছে ফটোসিস্টেম 1 কিন্তু খুব আদি প্রাণীর ক্ষেত্রে, বা যারা সাধারণত খুবই মানে দেখা যায় ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া যারা আছে তাদের ক্ষেত্রে এটা লাগতো। আমাদের এই ফটোসিস্টেম 1 দেওয়া হবে না। মানে আমাদের বলতে আর কি, মানে যারা উন্নত উদ্ভিদ তাদের এই ফটোসিস্টেম 1 দেওয়া হবে না। কারণ এখানে পানি ভাঙতেছে না, ফলে এনএডিপি তৈরি হচ্ছে না, অক্সিজেন আসতেছে না, অনেক ঝামেলা হচ্ছে। তো এই জন্য আমাদের এরপরেই আসে আমাদের ফটোসিস্টেম 2 এর কনসেপ্টটা। ফটোসিস্টেম 2 তে যেটা হয়, আমি এই বাকি জিনিসগুলো একটু মুছে ফেলি। আচ্ছা, ফটোসিস্টেম 2 এ যে জিনিসটা ঘটে, এখান থেকে ইলেকট্রন বের হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে ফটোসিস্টেম 1 এ চলে আসে। তাহলে ফটোসিস্টেম 1 এর যে ইলেকট্রন ঘাটতিটা আছে, সেটা কিন্তু এইখানে ফটোসিস্টেম 1 থেকে যে ইলেকট্রনটা বের হয়ে যায়, সেটা আবার ফটোসিস্টেম 2 থেকে এসে পূরণ করে। আর ফটোসিস্টেম 2 এর যে ইলেকট্রন ঘাটতিটা হয়, এই যে সূর্যের আলো এসে পড়ে, বিক্রিয়া হয়, লাফালাফি হয়, ইলেকট্রন লাফ দিয়ে বের হয়ে যায়, এই যে ঘাটতিটা হয়, এই ঘাটতিটা পূরণ করে পানি। তো যখনই ফটোসিস্টেম 2 ইনভলভড হয়, তখনই এসে পানির ভাঙনটা হয়। আর পানির ভাঙন হওয়া মানে আমি অক্সিজেন পাবো, পানির ভাঙন হওয়া মানে আমি হাইড্রোজেন আয়ন পাবো, ফলে এনএডিপি বিজারিত হবে, অর্থাৎ এনএডিপি এইচ প্লাস এস প্লাস ওয়ান তৈরি হবে। আর এর মানে কি, আমি হিউজ লেভেলের এনার্জি পাবো। ওকে। আর হচ্ছে আমার এই যে এখান থেকে ইলেকট্রনও বের হবে, যেটা হচ্ছে আমার ইলেকট্রন ঘাটতি পূরণ করে। এই হচ্ছে মূল কনসেপ্ট। এখন তুমি যদি চার্টটা একটু দেখো, তাহলে দেখো খুবই সহজ হয়ে গেছে। এই ইলেকট্রন ঘাটতি, ইলেকট্রন এনএডিপি কি বিজারিত হবে কি হবে না, অক্সিজেন থাকবে কি থাকবে না, ইত্যাদি ইত্যাদি যে বিষয়। এখানে কিন্তু চক্রীয় অচক্রীয় কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এই প্রসেসটা কিন্তু এখন অচক্রীয়, কারণ ফটোসিস্টেম 2 থেকে যে ইলেকট্রনটা বের হয়েছিল, ও কিন্তু আবার ওর কাছে আসে নাই ব্যাক করে। ও ও হচ্ছে ফটোসিস্টেম 1 এর কাছে চলে গেছে, আর ফটোসিস্টেম 1 এর ইলেকট্রন চলে গেছে আবার সামনে, অন্য অন্য জায়গায় কাজে লাগছে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মূল কনসেপ্ট একদম সালোক সংশ্লেষণে। এরপর আমরা যত সামনে আগাবো, তেমন আহামরি কিছু নাই। এখানে যে লাইনগুলো আমি দাগায় রাখছি, যেগুলো লাল দাগানো আর সবুজ দাগানো, এগুলো একটু ইম্পর্টেন্ট। আর যেগুলো হলুদ দাগানো, ওগুলো জাস্ট তোমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য পড়ে রাখবা। হলুদ আর নীল, এই যে এরকম আকাশি কালার যেটা। আচ্ছা, এরপর আমরা আস্তে আস্তে আগাইতে আগাইতে এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের কথা বললাম না, ওই যে যেই ইলেকট্রন অর্থাৎ থেকে বিক্রিয়া কেন্দ্র থেকে ইলেকট্রন বের হয়, বের হওয়ার পর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে আর একটা ফটো সিস্টেম বা আর একটা কোথাও যায়। এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এখানে কারা কারা থাকে, এই নামগুলো একটু দরকার। এখানে ফিওফাইটিন, প্লাস্টোকুইনোন, সাইটোক্রোম এরা থাকে। পরীক্ষায় এখন কথা হচ্ছে, পরীক্ষায় আসে কিভাবে এখান থেকে। পরীক্ষায় যেটা আসবে সেটা বলবে তোমাকে যে নিচের কোনটি রূপান্তরিত ক্লোরোফিল অণু। তো তখন তুমি এতগুলা নামের মধ্যে কিভাবে পারবা? তাহলে পারার উপায় তো অবশ্যই আছে। আমরা যেভাবে পারতাম সেটা হচ্ছে যে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু, মানে ক্লোরোফিল এ অণুটা রূপান্তরিত হচ্ছে কিভাবে,
ফাইট করতে করতে, সে নিজের সাথে নিজে ফাইট করতে করতে, যুদ্ধ করতে করতে ক্লোরোফিল এমন একটা রূপান্তরিত হয়েছে। তাহলে নামের সাথে কি থাকবে? ফাইট থাকবে, তাহলে থিওফাইটিন। এইভাবে তুমি অপশন চুজ করবা। আচ্ছা, এরপর দেখো, যদি কোশ্চেন এরকম আসে অতি ছোট চলনশীল লিপিড, যখনই লিপিড আসবে ছোট চলনশীল লিপিড, তাহলে তখন আমরা কি চিন্তা করব? যে লিপিড মানে তেল বা হচ্ছে চর্বি জাতীয় বা ভুঁড়ি, তেল থেকে লিপিড থেকে আমি চলে যাব ভুঁড়িতে। বা তাহলে সেই ক্ষেত্রে আমরা কি চিন্তা করতে পারি? যে যারা একটু রাজা রানী আছে, তারা খুব আরামে থাকে না, আরামে এসে থাকে না, তাহলে তাদের একটু ভুঁড়ি হইতে পারে। এইভাবে আমরা চিন্তা করি ছোট, অতি ছোট চলনশীল লিপিড, তাহলে এটা হবে কি প্লাস্টোকুইনন। এখানে কি আছে? কুইন আছে, রানী আছে। তাহলে রানী খুব আরামে এসে থাকে, আহ, মজ মাস্তির মধ্যে থাকে, খুব তেল হয়েছে তার গায়ে, এইভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে সাইটোক্রোম। সাইটোক্রোম জিনিসটা কি? সাইটোক্রোম হচ্ছে লৌহ গঠিত হিম গঠিত বিশিষ্ট প্রোটিন। এটা এমনি মনে রাখো, এটা আসলে প্যাচ লাগার কথা না আসলে। আচ্ছা, এবার সে প্লাস্টোসায়ানিন, তাহলে কুইনন পারি, প্লাস্টোকুইনন যদি আমরা পারি, তাহলে প্লাস্টোসায়ানিনটা আমরা আলাদা করে ফেলতে পারবো কিভাবে? এখানে লাস্টে ননও আছে, আর এখানে আমরা তাহলে দেখবো প্রোটিন, তাই এটা লিপিড হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ওকে, যে প্লাস্টোসায়ানিন যেহেতু প্লাস্টোকুইনন লিপিড জাতীয়, তাহলে প্লাস্টোসায়ানিনটা হবে ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন, তাহলে লিপিড আর প্রোটিনের মধ্যে আলাদা আশা করি ঝামেলা হবে না। আর ফেরেডক্সিন, এটা হচ্ছে আয়রন সালফার প্রোটিন, এনএডিপি ডিরেক্ট হচ্ছে সালফার প্রোটিন, এইভাবে জাস্ট পড়ে রাখবা তাহলেই হবে। আচ্ছা, এরপর আসি আমরা, এই জিনিসগুলো দেখবা তোমরা। এই দেখো, ফটোসিনথেসিসের সূচনা কখন ঘটে? এই যে আমি একদম প্রথমে বলছি, হয়তো বা তোমাদের খেয়াল আছে কিনা, যখনই ইলেকট্রনটা বের হয়, অর্থাৎ সূর্যের আলোটা পড়ছে, ফটোপিগমেন্টস গুলা এই আলোটা গ্রহণ করছে এবং ওদের মধ্যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়া হওয়ার পর ইলেকট্রনটা বের হয়ে গেছে, তখন থেকে ফটোসিনথেসিসের সূচনা ঘটে। এরপর এটিপি এনএডিপি তৈরি হয়, ওইটা আবার পরে স্ট্রোমাতে যায়, পরে কার্বন ডাইঅক্সাইডের বিচরণ হয়, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়। খুবই সিম্পল। আচ্ছা, এই ফটোফসফোরেশনটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ফটোফসফোরেশন এত ব্যাখ্যা তোমরা পড়তে যাবে না, তোমরা তাহলে পড়বা কি? এই চার্ট। এখানে যত চার্ট আছে, চার্ট পড়লে তোমার পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। মাঝখানে ব্যাখ্যা কিছু করতে হবে না, আমি তোমাদের যে লেকচার দিছি সেই লেকচারের মধ্যে এভরিথিং ইনক্লুডেড। ওকে, তো সেই লেকচারটা যদি ভালো মতো করো, আর যদি এই চার্টগুলো জাস্ট পড়ে যাও অ্যান্ড কোশ্চেন সলভ করো, তাহলেই মোর দেন এনাফ। এরপর সে আলোক নিরপেক্ষ অধ্যায়। তো আলোক নিরপেক্ষ অধ্যায়ের ক্ষেত্রে তো বলছি দুইটা চক্র থাকে, ক্যালভিন চক্র এবং C4 চক্র, C3 বা ক্যালভিন চক্র আর C4 চক্র। তো এই ক্ষেত্রে প্রথমত কিভাবে আসলে এই চক্রগুলো তারা আবিষ্কার করছে, এগুলো একটু পড়বা তোমরা। যেমন এই যে কার্বন আইসোটোপের কথা বলা আছে, সন্ধানী পদ্ধতির কথা বলা আছে, এককোষী শৈবালে এই গতিপথটা আবিষ্কার হয়, এই কথাগুলো একটু তোমরা পড়বা। আর এখানে মূলত বিক্রিয়া লাগবে না, স্টেপগুলো লাগবে না। যদি কখনো এনজাইমের নাম আসে, তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা চিন্তা করবা সেটা হচ্ছে, যেখানেই দেখবা যে ফসফেটের আদান প্রদান, হয়তো ফসফেট যুক্ত হয়েছে অথবা ফসফেট বাদ গেছে, সেইখানেই দেখবা একটা এনজাইম আছে, তার নাম হচ্ছে কাইনেজ এনজাইম। যেমন এখানে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড হয়েছে। বিসফসফো মানে কি? দুইটা ফসফেট আছে এখানে, মানে এখানে যে গ্লিসারিক অ্যাসিডটা, তার 1 নাম্বার এবং 3 নাম্বার কার্বনে দুইটা ফসফেট আছে। আর এইখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড মানে হচ্ছে এইখানে গ্লিসারিক অ্যাসিডের 3 নাম্বার কার্বনে একটা ফসফেট আছে। তাহলে এখানে ফসফেট একটা আর এখানে ফসফেট দুইটা, তাহলে ফসফেট আসলো কই থেকে? এই যে এটিপি প্রোভাইড করছে বা একটা ফসফেট, তাহলে এখানে এনজাইম কাজ করবে কি? কাইনেস। এইভাবে সাধারণত যদি এসেও থাকে এনজাইমের নাম, তাহলে এর বাইরে দিবে না। কাইনেস আর একটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। ডিহাইড্রোজিনেস কোন ক্ষেত্রে লাগবে? যেখানে দেখবা তোমার কোনো ধরনের অক্সিডেশন রিডাকশন টাইপের কথাবার্তাগুলো আসছে, বা যেখানে দেখবা NADPH2 ইনভলভ হয়েছে, সেই ক্ষেত্রে তোমরা বুঝবা এখানে ডিহাইড্রোজিনেস এনজাইম লাগবে। তো এই পর্যন্তই, আর কোনো এনজাইম লাগবে না তোমাদের। এরপর আমরা আস্তে আগাই। এখান থেকে দেখো, মূলত তৈরি হয় যে খাবারটা, তার নাম হচ্ছে কিন্তু স্টার্চ বা শর্করা জাতীয় বা গ্লুকোজ জাতীয় খাবার। তো এই যে গ্লুকোজটা সৃষ্টি হয়, এই গ্লুকোজটা পরবর্তীতে জমা থাকে কি রূপে? মানে সৃষ্টি হলো গ্লুকোজ, আমরা তৈরি করলাম খাবার বা উদ্ভিদ তৈরি করলো খাবারটা, যে তার নাম হচ্ছে গ্লুকোজ, জমা থাকে হচ্ছে স্টার্চ রূপে। জমা থাকে কি রূপে? স্টার্চ রূপে। আর পরিবহিত হয় কি রূপে? সুক্রোজ রূপে। সুক্রোজ রূপে পরিবহিত হয়। তাহলে তোমরা তিনটা কথা খেয়াল করবা, গ্লুকোজ হলো তৈরি, এরপর স্টার্চ রূপে হচ্ছে জমা থাকে, আর সুক্রোজ রূপে পরিবাহিত হয়। আচ্ছা, সারা দেহে পরিবাহিত হবে, এখানে আর কিছু লাগবে না। এরপর এইটুকু পার্থক্যটা পড়বা, খুব বেশি ইম্পর্ট্যান্ট না, তাও তোমরা দেখে নিবা। এইটাও তোমরা দেখে নিবা, এই সব কথা অলরেডি বলা হয়েছে। এখানে এই হিসাবটা একটু পড়বা, যে আসলে আলোক নিরপেক্ষ পর্যায়ে কয়টা এটিপি লাগে, কয়টা NADPH2 লাগে। অ্যান্ড এইটা যদি বুঝাইতে চাই, তাহলে আবার আমার পুরো চক্রটা আবার বুঝাইতে হবে, তো একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি এইটুকু বুঝো, তাহলে তোমরা এই যে এইটুকুর মধ্যে মূলত সব হিসাব নিকাশ আছে।
তো একটু দেখে নিবা যদি তোমরা বুঝতে চাও, বাট অত ইম্পর্টেন্ট না, দরকার নেই খুব বেশি একটা। এরপর সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য পড়বা, কারণ এইভাবে আসে যে নিচের কোনটি সি3 উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। তো আমরা বললাম যে সি3-র জন্য কিছু নির্দিষ্ট টেম্পারেচার থাকে, কিছু নির্দিষ্ট ওর কন্ডিশন আছে, কন্ডিশনে সে ভালো কাজ করতে পারে। এর এই যে দেখো কার্বন ডাইঅক্সাইডের কিছু কন্ডিশন আছে, এই কার্বন ডাইঅক্সাইড, এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তার থাকাই লাগবে, তাছাড়া সে সালোক সংশ্লেষণ ভালোভাবে করতে পারবে না। আচ্ছা, এবার সে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশনের ব্যাপারটা হচ্ছে আলোর সাহায্যে আসলে শ্বসন হয় আর কি। মানে শ্বসন হওয়া মানে হচ্ছে আলোর সাহায্যে তোমার এখানে অক্সিজেনের সাথে গ্লুকোজের বিক্রিয়া ঘটে, এখানে আর কি গ্লুকোজের ভাঙন হবে আর কি। যাই হোক, এখানে ইম্পর্টেন্ট জিনিসটা আসলে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানে এই যে শ্বসনটা, ফটো রেসপিরেশন, তার সাথে ইনভলভড আছে কারা কারা, কোন অঙ্গাণুগুলা? তিনটা, ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিজম এবং মাইটোকন্ড্রিয়া। এইটাই সব থেকে এখানে ইম্পর্টেন্ট। এবং এইটা কাদের থাকে? সি3 উদ্ভিদের ক্ষেত্রে ফটো রেসপিরেশনটা হয়, যেটা আসলে খুবই একটা খারাপ ব্যাপার। কারণ তুমি যে গ্লুকোজটা, মানে তুমি না, মানে উদ্ভিদ যে গ্লুকোজটা তৈরি করছে, সেই উদ্ভিদের তৈরিকৃত গ্লুকোজের প্রায় 25% পর্যন্ত কমে গেছে। অর্থাৎ 100টা সে গ্লুকোজ তৈরি করছে, তার মধ্যে দেখা যায় 25টা গ্লুকোজই এইভাবে অক্সিজেনের মাধ্যমে জারিত হয়ে ভেঙে গেছে, আগেই ভেঙে গেছে। তাহলে তো জিনিসটা আসলে লস হলো আমাদের। তো এটা আসলে একটা সমস্যা। এই সমস্যাটা দূরীভূত হয় সি4-এ, যে সি4 আসলে এই ব্যাপারটা ঘটে না। মানে এইটা তোমরা পড়বা। এরপর আমরা এই যে সি4 চক্রে চলে আসছি, হ্যাসো স্ল্যাক চক্র, যেটা এটা আর একটা নাম আছে কি, ডাইকার্বোজিলিক চক্র। এটা সর্বপ্রথম কোন উদ্ভিদে আবিষ্কার হয়? ইক্ষু উদ্ভিদে। ইক্ষু উদ্ভিদে এটা প্রথম আবিষ্কার হয়। তাহলে এটা কিন্তু মোটামুটি আসে পরীক্ষায়, অনেক বেশ কয়েকটা ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা এটা আসছে। তাহলে এই জিনিসগুলো তোমরা পড়বা। এরপর ডিরেক্ট চলে আসবা এই চার্টের মধ্যে। চার্ট কোথায়? এই যে চার্ট, সি3 উদ্ভিদ সি4 উদ্ভিদের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমরা এমসিকিউ পাও এইখান থেকে পেয়ে যাবা। তো এইখানে তোমাদের একদম মূল পয়েন্টগুলো দেওয়াই আছে। ওকে, যে অক্সিজেনের উপস্থিতি থাকলে কেমন, তারপর যে ফটো রেসপিরেশনের যে ব্যাপারটা, এই টাইপের জিনিসগুলো এইখানে তোমরা দরকার এখানে যুক্ত করে নিবা। যেমন এখানে ফটো রেসপিরেশনের কথাটা আছে আর নাই, তাহলে তুমি এখানে লিখে নাও যে ফটো রেসপিরেশন, ফটো রেসপিরেশন, এই সি3 উদ্ভিদে ফটো রেসপিরেশন হয়, সি4 উদ্ভিদে ফটো রেসপিরেশন হয় না। ওকে, তাহলে ফলনগতভাবে যদি আমরা চিন্তা করি, উৎপাদক দিক থেকে কোনটাতে আমরা বেশি পাবো? সি4 উদ্ভিদে বেশি পাবো, কারণ তো ফটো রেসপিরেশন হচ্ছে না, তাহলে লস হচ্ছে না কোনো ধরনের। আচ্ছা, এবং পূর্বেই বলে আসছি যে সি4 উদ্ভিদগুলো সাধারণত একটু ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রিটিক্যাল প্রেসারে খাপ খাওয়া নিতে পারে। কার্বন ডাইঅক্সাইড কম আছে, কোনো সমস্যা নেই। এই দেখো, মাত্র 0.1 ppm সে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইডও সে সালোক সংশ্লেষণ চালাইতে পারে। কিন্তু সি3 উদ্ভিদের ক্ষেত্রে দেখো কত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড লাগতেছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা পড়বে। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উদাহরণ। কারণ হচ্ছে যখনই গম বার্লি আমরা শুনি, তখনই আমরা সি4 মনে করি। আর গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস, এগুলো আমরা জানি এগুলো সি4। কিন্তু গম বার্লির ক্ষেত্রে অনেকের কনফিউশন কাজ করে, আমরা জানি খালি আম, জাম, কাঁঠাল, লিচু, যত ফল আছে সব সি3। না, ধান, গম, বার্লি এরাও সি3 উদ্ভিদ। এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে। এরপরে যে ক্যালভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র, এখানে পার্থক্যটা পড়বা। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাপমাত্রা নিয়ে। তাপমাত্রাটার মধ্যে সবার একটা প্যাচ লাগে, যে ক্যালভিন চক্রের আদর্শ তাপমাত্রা 10 থেকে 25, হ্যাচো স্ল্যাক চক্রের আদর্শ তাপমাত্রা 30 থেকে 45। Just এই জিনিসটা তোমরা খেয়াল রাখার চেষ্টা করবে। আবার শ্বসনে যখন যাবো আমরা, সেখানেও দেখবো আবার একটা তাপমাত্রার কথা আছে। তাহলে সব 3-4টা তাপমাত্রা আছে, সবগুলো তোমরা একসাথে করে ফেলবা। এখানে ক্যালভিন চক্রের ক্ষেত্রে যে জিনিসগুলো তোমরা পড়বা, যে প্রথমত কার সাথে বিক্রিয়া করতেছে, কার্বন ডাইঅক্সাইডটাকে কে গ্রহণ করতেছে? আরইউবিপি। এবং এখানে প্রথমত কোন এনজাইমটা কাজে লাগতেছে? রুবিস্কো এনজাইম। প্রথম কোন স্থায়ী পদার্থ তৈরি হচ্ছে? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য তো এটাকে সি3 বলা হয়, কারণ এখানে 3টা কার্বন বিশিষ্ট স্থায়ী পদার্থ তৈরি হয়। আচ্ছা, এরপর আবার এইখানেও সেম ভাবে হ্যাচো সি4 চক্রের ক্ষেত্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড গ্রহীতাকে ফসফিনল পাইরুভিক অ্যাসিড। তারপরে প্রথম, তাহলে এইখানে ফসফিনল পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে বিক্রিয়াটা ঘটলো কার্বন ডাইঅক্সাইডের সাথে, এখানে কোন এনজাইম কাজ করছে? ফসফিনল পাইরুভেট কার্বক্সিলেজ এনজাইম কাজ করছে। কার্বক্সিলেজ এনজাইমের কাজ কি আসলে? কার্বক্সিলেজ মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করা, আর ডিকার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড বের করা। ওকে, তাহলে এখানে ফসফিনল পাইরুভিক যে অ্যাসিড, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আর একটা কার্বন ডাইঅক্সাইড যে যুক্ত হয়। তাহলে টোটাল আমরা কত কার্বন বিশিষ্ট পাই? 4 কার্বন বিশিষ্ট প্রথম অস্থায়ী পদার্থ পাই, যেটা নাম হচ্ছে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। তো এটা হচ্ছে সি4 চক্রে ঘটে থাকে। হুম, তো এটা গেল। এরপরটা তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইড, এগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, তাহলে পর সি4 চক্রের এই যে বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ে নিবা। মূলত এই চার্ট পড়লে আর এই পয়েন্টগুলো যদি তোমরা দেখে ফেলো, তাহলেই হয়ে যাবে। আর সিএএম প্রক্রিয়া, এটার ক্ষেত্রে জাস্ট একটা উদাহরণ মনে রাখবা, পাথরকুচি। পাথরকুচির ক্ষেত্রে এই সিএএম প্রক্রিয়াটা হয়ে থাকে সাধারণত। আচ্ছা,
এরপর এই যে বিক্রিয়ার নামগুলো পড়বা, যে কোন কোন বিক্রিয়া করা হয়, হিল বিক্রিয়া, ভ্যান হিল বিক্রিয়া, রুবেল এবং কামেন, এই বিক্রিয়ার কাজ কি? এখানে মূলত কাজটা হচ্ছে এই যে আমরা অক্সিজেনটা পাইছি, এটা পাইছি কই থেকে? কার্বন ডাইঅক্সাইড থেকে নাকি পানি থেকে? এই অক্সিজেনের উৎসটা কি? তো এই অক্সিজেনের মূলত উৎসটা হচ্ছে পানি। পানিটা থেকে আমরা মূলত হচ্ছে অক্সিজেনটা পাই। তাহলে এখানে দেখো দেওয়া আছে, আহ, এটার জন্য মূলত পরীক্ষা করছে। তো হিল বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখবা উনি হচ্ছে অজৈব জারক দিয়ে বিক্রিয়াটা করছে। ভ্যান নিলের ক্ষেত্রে তোমরা মনে রাখবা উনি হচ্ছে হাইড্রোজেন সালফাইড দিয়ে পরীক্ষাটা করছে। রুবেন কামের ক্ষেত্রে মনে রাখবা উনি হচ্ছে তেজস্ক্রিয় অক্সিজেন দিয়ে পরীক্ষাটা করছে। কে জাস্ট কোন জিনিসটা দিয়ে পরীক্ষা করছে সেটা দিয়ে জানলেই হবে। আর ফলাফল তো বলছি, ফলাফল হচ্ছে পানি থেকে আমরা মূলত অক্সিজেনটা পাই, যেটা একদম প্রথম থেকেই বলছি, পানির ভাঙনের ফলে আমরা অক্সিজেন পাই। তাহলে সালোক সংশ্লেষণ অলমোস্ট শেষ। এখানে তোমরা এটা পড়বা একটু বাহ্যিক প্রভাবক, এর মধ্যে সবসময় আলো, তাপমাত্রা, এই জিনিসগুলো পড়ার চেষ্টা করবে। এই দেখো, আলোক বর্ণালীর 7টি রঙের মধ্যে লাল, কমলা, নীল, বেগুনি অংশই সালোক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয়। এই পয়েন্টটা আগেও ছিল, এখানে আবার আসছে। তো এগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এগুলো তোমরা পড়ে নিবা। আর তাপমাত্রার ইস্যু সব থেকে বেশি সিরিয়াস। কারণ অপটিমাম তাপমাত্রা কত? 22 থেকে 35। তাহলে দেখো প্যাচটা কেন লাগে? C3-র জন্য বলা হইলো 10 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, C4-এর জন্য বলা হইলো 30 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আর ওভারঅল সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তাহলে এই তিনটা টেম্পারেচার অবশ্যই খেয়াল করবা, যখন যেইভাবে কোশ্চেন আসে সেইভাবে তোমরা অ্যান্সার করবা। এরপর সেই লিমিটিং ফ্যাক্টর। লিমিটিং ফ্যাক্টরের ক্ষেত্রে তিনটা যে ফ্যাক্টর থাকে, যে সেটা নাম মনে রাখলেই হবে, তাপমাত্রা, আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এই তিনটাকে আসলে মূলত লিমিটিং ফ্যাক্টর হিসেবে ধরা হয়। কারণ এই তিনটাই মূলত ধরা হয়, যে এই তিনটাই মূলত সালোক সংশ্লেষণের যে রেটটা আছে সেটা খুব বেশি নিয়ন্ত্রণ করে। আচ্ছা, তো লিমিটিং ফ্যাক্টর পর আর কিছু আছে এখানে? আর তেমন কিছু নাই। সালোক সংশ্লেষণের যে কোশেন্ট আছে, গ্লুকোজের যে সালোক সংশ্লেষণ হার, সেটা সাধারণত 1 হয়। উম, এটা তোমরা পড়বা। এগুলো তেমন রিডিং পড়ারও দরকার নেই, এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না। তো তোমরা প্রথম দিকে যেটুকু আমি দাগাই দিছি ওইটুকুই তোমরা পড়বা। এবং এই যে এই কথাগুলো যেগুলো আসছে, এই যে পাতায় তৈরি স্টার্চ প্রথমে গ্লুকোজ, পরবর্তীতে সুক্রোজে পরিবর্তিত হয়ে বিভিন্ন অঞ্চলে সঞ্চালিত, এটা কিন্তু আমি বলছি যে গ্লুকোজ তৈরি হয়, স্টার্চ রূপে সঞ্চিত থাকে এবং সুক্রোজ রূপে পরিবাহিত হয়। তাহলে সবকিছু হলো সালোক সংশ্লেষণ। আসলে সালোক সংশ্লেষণ এই পর্যন্তই, এরপর আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। আচ্ছা, এবার আসি আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, শ্বসন নিয়ে। তো শ্বসন, আমরা উদ্ভিদের ক্ষেত্রে চিন্তাটা আমরা বাদ দিই, ধরি আমাদের মানুষের ক্ষেত্রে আমরা শ্বসন হয় না, আমাদের প্রতিটা কোষে কিন্তু শ্বসন হচ্ছে। শ্বসনের কনসেপ্ট আসলে কি? শ্বসনের ব্যাপারটা হচ্ছে আমাদের সেলগুলোর মধ্যে কি আছে? খাবার আছে। তো গ্লুকোজ আছে, গ্লুকোজ বা শর্করা জাতীয় যে খাবারটা আছে। আর আমরা কি করি? বায়ু থেকে অক্সিজেন নিই। তো এই যে অক্সিজেন, গ্লুকোজ জাতীয় খাবার, এরা সবাই মিলে যেটা করে, এবং আরো যেটা হয়, আমাদের এখানে পানি থাকে। তারপর আরো যেটা আমাদের বডির মধ্যে কি থাকে, এডিপি থাকে, ফসফেট থাকে। এই ওভারঅল সবকিছু মিলে যে জিনিসটা তৈরি হয়, এটিপি তৈরি হয়, যেটা হচ্ছে কি আমাদের মূলত শক্তি। আর যে জিনিসগুলো তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এবং পানি তৈরি হয়। আর এই কার্বন ডাইঅক্সাইড আমরা কি করি? বাতাসের মাধ্যমে, নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিই। এটা হচ্ছে মানুষের প্রসেস। উদ্ভিদের ক্ষেত্রে মোটামুটি সিমিলার প্রসেসই ঘটে। গ্লুকোজ অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি তৈরি করে বের হয়ে যায়, এবং এডিপি ফসফেট সাথে যুক্ত এটিপি তৈরি করে এই পুরো ফুল প্রক্রিয়ার মধ্যে। তো এই জিনিসটাই হচ্ছে আসলে শ্বসন। তাহলে শ্বসনে আমরা দেখতেছি রাসায়নিক যে শক্তিটা আছে সেটা আসলে জারিত হয়ে ভেঙে যাচ্ছে এবং শক্তি তৈরি করতেছে। তাহলে শ্বসন আমাদের কেন দরকার? শক্তি তৈরি করার জন্য আমাদের শ্বসনটা দরকার। তাহলে এখন শ্বসন কোথায় হয়? মূলত শ্বসনের জন্য মূল যে জিনিসটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো তাছাড়াও সাইটোপ্লাজমে কিছুটা হয়ে থাকে। তো তোমরা এই যে এখানে এই সংজ্ঞাটা পড়ে ফেলবা বেসিক কনসেপ্টের জন্য, বিক্রিয়াটা একটু দেখে ফেলবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে কি কি লাগে, কি কি তৈরি হয়। এবং এখানে যে শ্বসনের অঙ্গ, মূল হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ায় শ্বসন, তাছাড়া সাইটোপ্লাজমে কিছুটা হয়ে থাকে। আচ্ছা, আর শ্বসনিক বস্তু কি কি হতে পারে? শর্করা, আমিষ, চর্বি, যে কোনো কিছুই শর্করা শ্বসনিক বস্তু হিসেবে হতে পারে। মূলত হচ্ছে শর্করাটা আমাদের মূল শ্বসনিক বস্তু। আচ্ছা, এরপর এইখানে আমাদের খুব বেশি একটা কিছু দরকার নেই, আমাদের মূলত আমরা যাব শ্বসনের প্রকারভেদ দিয়ে। একটা শ্বসন যেটা অক্সিজেনের উপস্থিতিতে হয়, এই যে যেটা দেখাইলাম অক্সিজেনের উপস্থিতিতে হয়। আবার এক ধরনের শ্বসন আছে সেটা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তো অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসনটা হয় সেটাকে বলে অবাত শ্বসন, অ্যানারোবিক। আর যদি অক্সিজেন লাগে সেইটাকে আমরা বলতেছি সবাত শ্বসন, অর্থাৎ অ্যারোবিক শ্বসন, অর্থাৎ এয়ার লাগে, অ্যারোবিক। আচ্ছা, তো আমি সবাত শ্বসনটা তোমাদের একটা চার্টের মাধ্যমে বা একটা ফ্লো চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি একটু।
এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমার এটিপি কাউন্ট থেকে শুরু করে কোথায় কি তৈরি হচ্ছে সবই ওভারঅল পারবা। শুধু এই একটা ফ্লোচার দিয়ে তুমি জাস্ট পুরো শ্বসনের অলমোস্ট এভরিথিং, এভরি কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। তো এখানে এই হচ্ছে আমাদের সেই গ্লুকোজ যারা আমরা ভাঙবো বা জারিত করব। তো মূলত যেটা হয় এখানে শ্বসনের টোটাল 4টা ধাপ আছে। সবাত শ্বসনের ক্ষেত্রে মূলত 4টা ধাপ আছে। অবাত শ্বসনেরটা আমরা একটু পরেই বলবো। 4টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা আসে, ধাপটা হয় সেটা সেটা মূলত সাইটোপ্লাজমে হয়। সাইটোপ্লাজমে হয় এবং এর যে নাম, এর নামটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। কেন গ্লাইকোলাইসিস? কারণ এখানে গ্লুকোজের ভাঙন হয়, এই জন্য এটার মূলত বলা হয় গ্লাইকোলাইসিস। তো গ্লুকোজের ভাঙনের ফলে যে জিনিসটা প্রথমত তৈরি হয় সেটার নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। তো যেহেতু গ্লুকোজ হচ্ছে 6 কার্বন বিশিষ্ট, তাহলে আমাদের এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে, এই পাইরুভিক অ্যাসিডটা কয় কার্বন বিশিষ্ট হবে? 3 কার্বন বিশিষ্ট হবে। যেহেতু দুইটা তৈরি হলো, দুইটা করে এরকম 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হয়। তো এখানে এই যে পাইরুভিক অ্যাসিডটা যে তৈরি হয় এই ধাপে আরো কিছু জিনিস হয়। কি কি জিনিস ঘটে এখানে? এইখানে NADPH2 তৈরি হয়। NADPH না, NADPH, DPH এই কথাগুলো ছিল সালোক সংশ্লেষণে। শ্বসনে যখনই আমরা আসবো তখন আমরা NADH2 কথাটা বলবো, NADH2। তো এখানে হচ্ছে NADH2 তৈরি হয়, আর হচ্ছে এটিপিও তৈরি হয় কিছু। এখন কথা হচ্ছে কি পরিমাণ এটিপি তৈরি হয়? মূলত 4 অণু এটিপি তৈরি হয়, কিন্তু আবার দুইটা আবার খরচ হয়ে যায়, দুইটা এটিপি। তা আলটিমেটলি এই এই লেভেলে আমরা শুধুমাত্র দুইটা এটিপি পাই, 4টা এটিপি পাই না, যেহেতু দুইটা খরচ হয়ে গিয়েছে। আর NADH2, এখানে মূলত কয়টা NADH2 তৈরি হবে? এখানে সাধারণত 3টা NADH2 তৈরি হবে। তাহলে এই যে গ্লাইকোলাইসিস যে ধাপটা আছে, এখানে গ্লুকোজের ভাঙন হলো, পাইরুভিক, এখানে আমরা কি কি পেলাম টোটাল তাহলে? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 3 অণু NADH2, 2 অণু এটিপি। মূলত 4টা পেয়েছিলাম, এর মধ্যে দুটা খরচ হয়ে গিয়েছে। আচ্ছা, তো এটা ছিল আমাদের মূল প্রথম ধাপের প্রক্রিয়া। এরপর এটা আবার পরবর্তীতে বাইরে চলে যায়, মানে এটা তো সাইটোপ্লাজমে ছিল, মানে বাইরে যায় না, সাইটোপ্লাজম থেকে এটা পরবর্তীতে মাইটোকন্ড্রিয়াতে চলে যায়। তো মাইটোকন্ড্রিয়াতে যখন চলে যায়, এই যে পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াতে আসলো, মাইটোকন্ড্রিয়াতে আসার পর পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই পাইরুভিক অ্যাসিড থেকে 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। পরবর্তীতে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। 2 কার্বন বিশিষ্ট, প্রতিটা পাইরুভিক অ্যাসিড থেকে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। তো এইখানে কিছু তৈরি হয়, এইখানে শক্তি বলতে এইখানে মূলত একটা NADH2 তৈরি হয়। এখানে দুই ধাপে NADH2 তৈরি হয়। তাহলে আমরা টোটাল পেলাম কি? দুইটা এসিটাইল কোয়ে আর দুইটা NADH2। আচ্ছা, এরপর এই অ্যাসিটাইল কোয়েটা পরবর্তীতে ক্রেস চক্রে প্রবেশ করে। এসবই কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হচ্ছে। তো ক্রেস চক্রে প্রবেশ করার পর এই ক্রেস চক্রে যে জিনিসগুলো তৈরি হয়, প্রত্যেকটা এই যে 2 কার্বন বিশিষ্ট প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়ে থেকে 3টা করে NADH2, একটা করে FeDH2 এবং একটা করে এটিপি তৈরি হয়। উদ্ভিদে এটিপি আর প্রাণীর ক্ষেত্রে সাধারণত জিটিপি তৈরি হয়। তো এরকম সেম ভাবে এই অ্যাসিটাইল কোয়ের ক্ষেত্রেও কি হবে? 3টা NADH2, একটা FeDH2 এবং একটা এটিপি তৈরি হবে। তাহলে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা টোটাল, এই যে একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা টোটাল কত এটিপি পাচ্ছি? 3 অণু NADH2 যদি ভাঙে তাহলে হবে 3 × 3, 9টা এটিপি। আর একটা FeDH2 যদি ভাঙে তাহলে সেক্ষেত্রে একটা FeDH2 থেকে আমরা 2টা এটিপি পাই, তাহলে 1 × 2, 2 এটিপি। আর একটা এটিপি ডিরেক্টলি আমরা পাচ্ছি। তাহলে টোটাল একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা পাচ্ছি 12টা এটিপি। তাহলে টোটাল কোশ্চেন এইভাবে আসতে পারে, একটা অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা টোটাল কয়টা এটিপি পাই? 12টা এটিপি। আবার এইভাবে আসতে পারে, ক্রেস চক্রে আমরা মোট কয়টা এটিপি পাই? তাহলে এইখানে আমরা 12টা পেলাম, এইখান থেকে আমরা আরো 12টা পাবো। তাহলে টোটাল আমরা কত পাবো? 12 12, 24টা এটিপি পাবো। তাহলে আমাদের খেয়াল করতে হবে আমাদের কি একটা ক্রেস চক্র বলছে, না ফুল ক্রেস চক্র বলছে, নাকি একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কোয়ের কথা বলছে। তা আমরা একটু খেয়াল করবো এই জায়গাটায়। তাহলে এইভাবে আমাদের টোটাল এই যে গ্লাইকোলাইসিস ধাপে তৈরি হয় 8টা, গ্লাইকোলাইসিস ধাপে তৈরি হয় 8টা। তারপরে যে অ্যাসিটাইল কোয়ের যে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড থেকে, এখানে এই যে এই 2টা NADH2, এটা আবার এইখান থেকে আমরা পাই 6 এটিপি। তাহলে 8 + 6 অ্যান্ড ক্রেস চক্রের 24,
টোটাল মিলে আমাদের কত হলো 38 এটিপি। এর মধ্যে 2টা এটিপি আবার খরচ হয়ে যায়। এই যে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়াটা আসলো, এখান থেকে আবার 2টা এটিপি আরো খরচ হয়। এই জন্য আমাদের আলটিমেটলি লাস্টে থাকে কটা, 36 এটিপি। মানে এই জিনিসগুলো এখানে আছে। আমাদের এটিপি কাউন্টটা আমাদের দরকার। আর হচ্ছে কি কি তৈরি হচ্ছে, কয়টা করে তৈরি হচ্ছে, কোথায় হইতেছে এটা, এইটুকুই। মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে না সাইটোপ্লাজমে হচ্ছে, এই জিনিসগুলোই মূলত আমাদের দরকার। তো এইখানে একটা জিনিস একটু আমি দেখাই এই সবাত শ্বসনের সাথে। এই ছিল আমাদের সবাত শ্বসনের কাজ। কিন্তু অবাত শ্বসন আসলে কি হয়? আমরা আর একটা কালার চুজ করি, এই কালারটা নেই। অবাত শ্বসনে মূলত যেটা হয়, এই যে লাস্টে মূলত এই যে এটিপি গুলো আসলে তৈরি হয় না এই NADH2 FADH2 থেকে। এগুলো হয় কিন্তু ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ধাপে যে সাবস্ট্রেট লেভেলে কিন্তু আমরা এটিপি পাই না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা যখনই ক্রস করে, ওইখানে মূলত ওইটা মূলত একটা ফ্যাক্টরি বলতে পারো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা। এই ফ্যাক্টরিতে যেই ঢুকে, এই NADH2 যখনই ঢুকে, তখন ও আর কি আর এক সাইড থেকে এটিপি তৈরি হতে থাকে। আর এই NADH2 যখনই এই ফ্যাক্টরিতে ঢুকে, তখনই এখান থেকে এনএডি তৈরি, মানে ও আবার এনএডি তে ফর্ম করে। এনএডি পরে আবার এখানে আবার ব্যাক করে, যেন হচ্ছে আবার রিসাইকেল, মানে রিসাইক্লিং প্রসেস, সোজা কথা। রিসাইক্লিং প্রসেসটা তখনই হইতে পারে যখন শেষে অক্সিজেন থাকে, কোষের মধ্যে অক্সিজেন থাকে। অক্সিজেন যদি না থাকে, তখন এই রিসাইক্লিং প্রসেসটা হয় না। ফলে কি হয়, একটা পর্যায়ে এই এনইডি গুলা এই NADH2 তে ফর্মেশন হইতে হইতে শেষ হয়ে যেতে পারে। অথবা এই NAD থেকে কখনো NADH2 তে ফর্মেশন হয় না, কারণ ও জানে সামনে বিপদ। বিপদ মানে কি, অর্থাৎ সামনে অক্সিজেন নাই, তার মানে এটা রিসাইকেল হওয়া সম্ভব না। তখনও এই পুরা বাকি প্রসেসের একটাও হয় না। ও শুধুমাত্র এই যে সাইটোপ্লাজমের মধ্যে যেটুকু হয়, গ্লুকোজটা ভেঙে পাইরুভিক অ্যাসিড ফর্মেশন করে, এইটুকুর মধ্যেও সীমাবদ্ধ। তো মূলত তখন আসলে কি হয়, দুই অনু পাইরুভিক অ্যাসিড থাকে। আর এই NADH2 যেগুলো আছে, এগুলাও কিন্তু আসলে তখন তৈরি হয় না। ওই যে বললাম, তখন এই কোনো NAD FAD এরা কেউ আসে না, কারণ ও জানে যদি তৈরি হয়েও লাভ নেই, কারণ অক্সিজেন নাই। তো এই অবাত শ্বসনের এইটাই মূলত কারণ, অক্সিজেন না থাকার কারণে এই যে আমাদের মূল যে কোএনজাইম গুলো আছে NAD FAD, এরা সাধারণত বিচারিত হয় না। এন্ড বিচারিত না হওয়ার কারণে আমরা খুব বেশি একটা শক্তি পাই না। আমরা তখন কি পাই, শুধুমাত্র এই যে সাবস্ট্রেট লেভেলে যে 2 এটিপি তৈরি হয়েছে, ওই 2 এটিপি নিয়ে আমাদের তখন খুশি থাকতে হয় অবাত শ্বসনে। তো তাহলে অবাত শ্বসন কাদের হবে? আমাদের মানুষের ক্ষেত্রে কখন কখন অবাত শ্বসন হয়, যখন আমাদের মাসেল গুলা খুব বেশি কাজ করে, যেমন আমরা খুব বেশি যখন দৌড়াদৌড়ি করি, তখন দেখা যায় আমাদের পায়ে কিন্তু এরকম অবাত শ্বসন হয়। তখন এই পাইরুভিক অ্যাসিড গুলা তখন ল্যাকটিক অ্যাসিডও তৈরি করে, এই জন্য কিন্তু আমাদের পায়ে ব্যথা হয়। তো অবাত শ্বসনটা তখন বেশ কিছু পরিমাণে শক্তি দিতে পারে, এই 2 অণু এটিপি দিতে পারে, এটুকু আমাদের জন্য তখন মোটামুটি অনেক হেল্প করে আর কি। আচ্ছা, আর সাধারণত দেখা যায় কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অবাত শ্বসন হয়, বা কিছু কিছু যারা অবায়বীয় যারা আছে তাদের ক্ষেত্রে অবাত শ্বসন হয়। তো এই জিনিসগুলো আমরা পড়ে ফেলবো। তাহলে দেখো এই শ্বসনে কিন্তু আর তেমন কিছু নাই। এই যে পুরা জিনিসটা আমি যতটুকুই দেখতেছি এখানে, আর তেমন কিছু আমি পাচ্ছি না। তোমরা ক্রেবস চক্রের এই যে এগুলা পড়ে ফেলবা, এই যে পার্থক্যগুলা। আর এমনিতে একটা কনসেপ্ট বিল্ডিং তো আশা করি তোমাদের হইছেই। আর এই যে ইলেকট্রন যে ক্যালকুলেশনটা, ইলেকট্রন তো না, সরি, এটিপির যে ক্যালকুলেশনটা, এই পার্টটা এখান থেকে পড়ে নিবা। আর এইখানে এই যে দেখো কি কি খরচ হচ্ছে, কতটুকু থাকতেছে, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো। এরপর এখানে দেখো যে অবাত শ্বসনের কথাগুলো এখানে আছে, পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, তারপর ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় কখনো কখনো, বা এখানে ইথানল তৈরি হয়। তাহলে কি কি তো কোথায় তৈরি হচ্ছে, এই জিনিসগুলো তোমরা পড়বা। এই দেখো, পেশিতে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, অধিক উৎপন্ন হয়। তাহলে আমাদের মানব বডির মধ্যেও কিন্তু ল্যাকটিক অর্থাৎ অবশোষণ হয়, বেশ কয়েকটা জায়গাতে অবশোষণ হয় আমাদের মানব বডির মধ্যে। আচ্ছা, এরপর আছে এখানে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। এখানে তোমরা এই যে এনজাইমটার কথা মনে রাখবা, যে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে এই যে গ্লুকোজের যে অসম্পূর্ণ জারণটা হয়, অবাত শ্বসনে কিন্তু গ্লুকোজের অসম্পূর্ণ জারণ হয়, সম্পূর্ণ জারিত হয় না। তো এখানে জারিত হয়ে মূলত কি হয়, অ্যালকোহল তৈরি হয়, বা ল্যাকটিক অ্যাসিডও হতে পারে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমরা পড়বা। অ্যান্ড এইখানে উম, এইখানের যে ব্যবহারটা আছে, ব্যবহারটা তোমরা এমনিতে রিডিং দিবা, খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। এইখানে এই যে দেখো গ্লুকোজের শ্বসনিক হার, এই পয়েন্টগুলো তোমরা একটু পড়বা। 1, তারপর ম্যালিক অ্যাসিড আর অলিক অ্যাসিড, এটার মধ্যে কনফিউশন কাজ হয়। তো মনে রাখবা ম্যালিক অ্যাসিডে কি আছে, মা,
তো মায়ের ভ্যালুটা বেশি 1.33, আর অলিক অ্যাসিডের ক্ষেত্রে ভ্যালুটা কম হবে 0.7। শেষ। তাহলে এই তিনটা ভ্যালু খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবা। আর এখানে দেখো, এই যে আমি বলছিলাম শ্বসনের ক্ষেত্রে কিন্তু আবার টেম্পারেচার আছে। দেখো সালোক সংশ্লেষণের জন্য আদর্শ তাপমাত্রা কত ছিল মনে আছে কিনা তোমাদের? 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। আর শ্বসনের জন্য আদর্শ তাপমাত্রা কত? 20 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো খুবই কাছাকাছি কিন্তু। আর C3 C4 এর জন্য আবার আলাদা ছিল, অপটিমাম টেম্পারেচার ছিল আলাদা। তাহলে এই যে চারটা টেম্পারেচার তোমরা একটু খেয়াল করে রাখবা, যেন পরীক্ষায় অপশন দেখে আবার যেন তোমরা ঘাবড়িয়ে না যাও। আর এখানে সবার শোষণ অবার শোষণের পার্থক্যগুলো পড়বা। সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে তোমাদের কি কি হচ্ছে, পাইরুভেরিক অ্যাসিড জারণ হচ্ছে, অসম্পূর্ণ জারণ হচ্ছে নাকি সম্পূর্ণ জারণ হচ্ছে, এখানে কি অক্সিজেন লাগতেছে নাকি লাগতেছে না, তারপর এটিপি কয়টা হইলো, কোথায় ঘটতেছে, কাদের ক্ষেত্রে ঘটতেছে। দেখো অণুজীব পরজীবী এদের ক্ষেত্রে সাধারণত অবশোষণ হয়, মানুষের ক্ষেত্রে কিছু পরিমাণে হয়, কত অণু এটিপি আমি পাচ্ছি, শক্তি পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। আচ্ছা, আর সালোক সংশ্লেষণ শ্বসনের পার্থক্য কি? অলমোস্ট মোটামুটি অনেকটা বলা যায়, উল্টাই বলা যায়। সালোক সংশ্লেষণ হচ্ছে খাদ্য তৈরি হয়, শ্বসন হচ্ছে খাদ্যটাকে ভেঙে আমরা শক্তি নিই। অর্থাৎ এখানে মূলত কি হয়, রাসায়নিক শক্তিটা, দেখো রাসায়নিক শক্তিটা গতি শক্তিতে রূপান্তরিত হয়। আর সালোক সংশ্লেষণ কি হয়, আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, যে নিচের শ্বসনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়, কিভাবে বলে তোমার এরকম বিভিন্ন পেঁচানো টাইপের অপশন দিতে পারে। তো এই পর্যন্তই। আশা করি তোমাদের শারীরতত্ত্বের যে চাপটা, এই যে চ্যাপ্টারটা, এটা তোমরা অনেকেই বলো অনেকে কঠিন লাগে, অনেকেই এটা এইচএসসি লেভেলে স্কিপও করে আসছো, কিন্তু অ্যাডমিশনে অবশ্যই এটা স্কিপ করবা না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং একটু মনোযোগ দিয়ে যদি তোমরা একটু পড়ো তাহলে এটা কিন্তু সহজ হয়ে যাবে। এবং এটা কিন্তু দেখো শ্বসনের পার্টটা কিন্তু আমাদের মানুষের সাথেও সম্পর্কিত, আমাদের বডিতে আমরা কিভাবে এনার্জি পাচ্ছি। আর সালোক সংশ্লেষণটা কিন্তু আমাদের জানা দরকার, যে উদ্ভিদ থেকে আমরা কিভাবে খাদ্য পাচ্ছি, উদ্ভিদ আমাদের কিভাবে সহায়তা করে, এবং উদ্ভিদ আসলে কিভাবে কাজ করতেছে। তো এই বেসিক প্রসেস কিন্তু খুবই, তো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো, পড়লে ইনশাল্লাহ পারবা। আর এরপর এই বইটা একবার, যতটুকু আমি দেখিয়ে দিছি, যতটুকু দাগিয়ে দিছি, যতটুকু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি, ওইটুকু কনসেপ্ট ক্লিয়ার করার পরে তোমরা প্র্যাকটিসে চলে যাবা। খুব বেশি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার কোনো দরকার নেই। তাহলে তোমরা দেখা যায় এইটা রিডিং পড়ি তোমার 2 দিন শেষ লাগবে শেষ করতে, রিডিং পড়ি। তো সেই ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, এখন তোমরা প্র্যাকটিসে চলে যাবা, এইটাই আমার সাজেশন থাকবে। আর যে সমস্যাগুলো থাকে সেগুলো তোমরা অবশ্যই টেলিগ্রামে আমাকে জানাবা, যে এইটা বুঝতে সমস্যা হচ্ছে, সমস্যা হতেই পারে। তো সেই সমস্যাগুলো তোমরা অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।